স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 30%। এই লক্ষ্যমাত্রা অর্জনে এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। প্রভাবশালীতা কর ফাঁকি রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ আমরা আলোচনা করব এনবিআর এর রাজস্ব আদায়। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আমিনুর রহমান এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 2,08,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর ধরা হয়েছে 1,76,370 কোটি টাকা। চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 30%। তাই এবার চ্যালেঞ্জটা অনেক বেশি। এনবিআর চেয়ারম্যান জানালেন, এরই মধ্যে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ের বিভিন্ন পরিকল্পনা দেওয়া হয়েছে। আমাদের যে কমিশনার যারা আছেন বা কোথাও কোথাও মহাপরিচালক, তারা সম্পূর্ণরূপে নেতৃত্ব গ্রহণ করবেন। তারাই নিশ্চিত করবেন তাদের আওতাধীন কোনো কর্মকর্তা কর্মচারী যাতে করদাতাদের সাথে কোনোভাবেই কোনো ধরনের আপত্তিকর ব্যবহার না করেন। প্রভাবশালী করদাতাদের কর ফাঁকি দেওয়ার অভিযোগ অনেক পুরনো, তাই এক্ষেত্রে কর আদায়ের বিশেষ পরিকল্পনার কথা জানালেন এনবিআর চেয়ারম্যান। প্রভাবশালী কে তার আয়ের মধ্যে যা কর দিতে হবে তাকে তা দিতে হবে। আমরা কিন্তু সবাইকে সেটা বোঝানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আমাদের যে শুল্ক গোয়েন্দা, আমাদের যে আয়করের যে পরিদর্শন বিভাগ, তাদেরকে আমরা সক্রিয় রাখছি এবং যেখানে যেখানে তারা ঘাটতি দেখছেন সেখানে তারা মনোযোগ দিচ্ছেন। আমরা বিসিসিআইকে বলেছি, আপনারা দয়া করে কমপ্লায়েন্ট মোডে থাকেন, আমরা আপনাদের সাথে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করব। যেখানে আমরা কমপ্লায়েন্সের ঘাটতি দেখব সেখানে আমরা এনফোর্সমেন্ট করব। গত অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর। চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণেও কাজ শুরু হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আমিনুর রহমান এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জনাব আমিনুর রহমান, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে এনবিআর এর এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা গত বছর হচ্ছে 30% বৃদ্ধি পেয়েছে। এই 30% যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এটা কি আপনি মানে ইমপ্লিমেন্টেবল মনে করেন, এটা কি প্রায় মনে করছেন যে এটা আসলে অর্জন করা সম্ভব এই লক্ষ্যমাত্রা? কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী উনি একটা তথ্য দিয়েছিলেন যে কি কি পদ্ধতিতে এনবিআর এই অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হবে। সেখানে উনি কয়েকটা মেজারের কথা বলেছেন। তার ভিতরে একটা মেজার হচ্ছে যে উচ্চ আদালতে যেগুলো মামলায় জড়িয়ে আছে সেগুলো স্পেশালাইজড বেঞ্চের মাধ্যমে নিষ্পত্তি করা। দ্বিতীয়ত হলো যে তাদের যে ট্রান্সফার প্রাইসিংয়ের যে কার্যক্রম এই বছর থেকে শুরু করতে যাচ্ছে, সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব তারা এই ট্রান্সফার, এটা হচ্ছে যে বিদেশি প্রতিষ্ঠানগুলো যখন তাদের প্রফিট বাইরে ট্রান্সফার করে সেই সংক্রান্ত যে বিধিবিধান সেটা এই বছর থেকে চালু হতে যাচ্ছে। সেখান থেকে একটা উল্লেখযোগ্য রাজস্ব তারা সংগ্রহ করবেন বলে মনে করছেন। এর পাশাপাশি যে রাজস্ব বিভাগের অটোমেশনের মাধ্যমে বা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আদায় করবেন, এই ধরনের একটা তথ্য বলা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই তথ্যগুলো প্রথমত হলো যে যেটা ট্রান্সফার প্রাইসিংয়ের কথা বলি, এই প্রথম যেহেতু তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই বছরে খুব উল্লেখযোগ্য রাজস্ব এখান থেকে সংগ্রহ হবে বলে আমার অনুমানে বলে না। আর দ্বিতীয়ত যে রাজস্ব আহরণের যেগুলো আমাদের উচ্চ আদালতে আটকে আছে, সেইটা কিন্তু আমাদের তার একটা অংশ কিন্তু ইতিমধ্যে আদায় হয়েছে। বিতর্কিত অংশটা হয়তো মামলার নিষ্পত্তি হলে আদায় করা যাবে, সেইখানেও আমার মনে হয় যে ওই পরিমাণ রাজস্ব সংগৃহীত করা সম্ভব হবে না। তৃতীয়ত যে জিনিসটা অটোমেশনের কথা বলা হচ্ছে, যে তথ্য প্রযুক্তির ব্যবহার, সেটা কিন্তু এনবিআর 2004 সাল থেকে বিভিন্ন রকম এই লক্ষ্যে রিফর্মের কার্যক্রম নিয়েছে, কিন্তু এ পর্যন্ত কিন্তু সেটার খুব ট্যানজিবল রেজাল্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ জনাব রহমান। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আমাদের রিপোর্টে দেখলাম যেখানে বলা হচ্ছে যে নতুনভাবে মানে লক্ষ্যমাত্রা 30% বাড়ানো হয়েছে যাতে ট্যাক্স আসে, কিন্তু আপনার কি মনে হয়েছে যে এর ফলে আমরা নতুন ট্যাক্স দাতাকে, এই যে নতুন ট্যাক্স নেটের আওতা আনবো, সেটার জন্য কোনো যে পদক্ষেপ, সেটা কি আপনার কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা, সেটা আছে কিনা? আপনি যদি আমাকে ফিজিবিলিটির কথা জিজ্ঞেস করেন, ইজ ইট পসিবল? ইয়েস। ইজ ইট ফিজিবল?
I seriously doubt it. আচ্ছা, The reality is, there is, in my opinion, a significant lack of political will involved here. কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি হোতা যারা, তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে দলীয় কারণে উনি অনেক ক্ষেত্রে এগোতে পারেননি। এইটা হলো যারা লোন নিয়েছে বা ব্যাংকের টাকা যারা অন্যদেরকে দিয়েছে তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারছে না। এখানে দে আর ট্রাইং টু কালেক্ট ট্যাক্সেস। ওইটাই যদি না পারেন, এখানে আপনার কি ধারণা যারা বড় ট্যাক্স পেয়ার বা যাদের ট্যাক্সের আওতায় আসার কথা, পিপল হু আর ভেরি ওয়েলদি, দে অল হ্যাভ ভেরি স্ট্রং পলিটিক্যাল কানেকশনস, তাদের কাছ থেকে কিন্তু এটা অত সহজ ব্যাপার হবে না। আমাদের হ্যাঁ ট্যাক্স জিডিপি রেশিও আপনি যদি বলেন ইট ইজ ভেরি লো, এই কারণেই আমি বললাম ইফ দেয়ার ওয়াজ পলিটিক্যাল উইল, ইফ দিস ওয়ার অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, ইট উড বি ভেরি পসিবল, ভেরি ফিজিবল। কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাচ্ছেন আপনি? আপনি মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আপনি এনবিআরই বলেন, যেই মানে পাবলিক সেক্টর ইনস্টিটিউশনই বলেন, ইফ দে ওয়ার অটোনমাস, দে হ্যাড দেয়ার ফুল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দে ওয়ার অ্যালাউড টু ডু থিংস দ্য ওয়ে দেয়ার সাপোজড বাংলাদেশে টু। অনেক স্বাধীন কমিশন রয়েছে, সেগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে আমি জানি না। এইটাই আমি বলছি যে তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো। আমি বলি আমি নিজে ট্যাক্স পে করি, আমি নিজেরটা নিজে ফাইল করি। আমি যতবার গেছি ট্যাক্স ফাইল করতে, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে, আমি কিন্তু দেখিনি এমন কোনো মানুষ যে নিজেরটা নিজের জমা দিতে আসে। সবাই লয়ারকে দিয়ে পাঠায়। লয়াররা অনেক ব্যাপার স্যাপার জানে, উনি মেম্বার সাহেব আমার থেকে এটা অনেক ভালো জানবেন। আচ্ছা, তারা ফাঁকফোকর বের করে তারা ম্যানেজ করে তাদেরটা, আমি যা পে করার সেটা আমাকে পে করতে হয়। ধন্যবাদ জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন ট্যাক্স দাতাকে এই ট্যাক্সের আওতা আনবার জন্য কোনো প্রচেষ্টা হচ্ছে কিনা, বা ফিজিবল কোনো প্রচেষ্টা আসলে আছে দেখতে পাচ্ছেন কিনা? এখন প্রথমত যেটা আমি শুরুতে যদি দেখেন যে এনবিআর এর যে তথ্য আছে তাতে আমাদের আয়করদাতার সংখ্যা রেজিস্টার্ড 18,50,000, সেটা আমাদের মানুষের সংখ্যা 16 কোটি লোকের 16 কোটি তুলনায় মানুষের। অত্যন্ত কম। এটা অবশ্যই বাড়ানো উচিত এবং এই জন্য আয়কর আইনে কিন্তু একটা ধারা আছে যে যেখানে বলা আছে যে আপনার আয় যাই হোক, এই কিছু কিছু ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। যেমন আচ্ছা। যদি কোনো রেজিস্টার্ড পেশাজীবী হন, তিনি রেজিস্টার্ড ডাক্তার বা রেজিস্টার্ড লয়ার বা রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, ওনার আয় নির্বিশেষে ওনাকে আয়কর রিটার্ন দিতে হবে। কেউ যদি পাবলিক টেন্ডারে পার্টিসিপেট করতে চান তাহলে তার রেজিস্ট্রেশন করতে হবে। এই ধরনের কিন্তু আইনে বেশ কিছু জায়গা আছে, কিন্তু এইগুলো প্রয়োগের দিক থেকে দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্টের ব্যাপারে এনবিআর যথেষ্ট সফলতার পরিচয় দিতে এখন পর্যন্ত পারেনি। সেটা দিতে গেলে হয়তো কেন পারে না? আপনি তো এনবিআর দীর্ঘদিন কাজ হ্যাঁ, না, করেছেন। প্রথম কথা হলো যে এনফোর্সমেন্টের জন্য তাদের সঙ্গে খুব কার্যকর কোনো পরিকল্পনা বা বাস্তবায়নের যে রোডম্যাপ সেটা নেই। আর দ্বিতীয়ত যেটা আমি মনে করি যে সব আইনে কিন্তু উচিত যে ভলেন্টারি কমপ্লায়েন্সটা বাড়ানো। সেজন্য দুটো কাজ করতে হবে, একটা হলো প্রচার প্রচারণা, আর একটা যেটা উনি বললেন যে কর দেওয়ার বা করের যে রিপোর্টিং সেটার প্রক্রিয়াগুলোকে সহজ করা, যাতে লোকজন সহজে তার ইয়েটা করা, যার একটা পদক্ষেপ হচ্ছে অনলাইন ট্যাক্স রিটার্ন ফাইলিং এর সিস্টেম করা। জি, এইসব দিকগুলোর দিকে আগানো দরকার। কিন্তু সেইখানে প্রোগ্রাম আছে এনবিআর এর, কিন্তু প্রোগ্রামগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া খুব স্লথ। এই প্রক্রিয়ার রেজাল্ট আসতে অনেক সময় লাগবে। এবং আরও একটা জিনিস হলো যে প্রচারণা কিন্তু বছর দুয়েক আগে যেরকম উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম ছিল সেটাতে এখন খুব কমে গেছে। আমি দেখছি যে এই দিকে একটু নজর দেওয়া হবে। ধন্যবাদ জনাব শাহ। আপনাকে জানতে চাচ্ছি যে বলা হচ্ছিল যে নতুন ট্যাক্স সংখ্যা আসলে আমরা মানে নতুন করে তৈরি করতে পারছি না। কেন পারছি না? একজন বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় যে কেন নতুন বেশি লোককে আমরা ট্যাক্স আওতা আনতে পারছি? আমি বলি, আমি যখন আমি বাইরে পড়াশোনা করি তখন ইভেন অ্যাজ এ স্টুডেন্ট আমাদের ট্যাক্স ফাইল করতে হতো ইউএসএ তে, ইফ ইউ ওয়ার অন আ স্কলারশিপ, এন্ড আই ওয়াজ অন আ স্কলারশিপ। আমরা ফর্মের উপরেই দেখতাম অন অ্যাভারেজ এই ফর্মটা ফিল আপ করতে 1 ঘন্টা লাগে, এবং সত্যি 1 ঘন্টার বেশি লাগতো না। এখানে যদি আপনি আমাকে বলেন একটা ফর্ম ফিল আপ করতে কত সময় লাগে, কয়দিন লাগে আমি বলে শেষ করতে পারবো না। এবং নেসেসারি ডকুমেন্টেশনও জোগাড় করা যে কি ঝামেলার। বাংলাদেশে আমি কোথাও থেকে যদি আমার ইনকাম থাকে, আমি তাদেরকে যদি রিকোয়েস্ট করি, বলে আপনি লিখিত দরখাস্ত দেন। আমরা মুখে বলি আমরা ডিজিটাল যুগে আছি, কিন্তু সব কিছুর জন্য আমাদের কিন্তু লিখিত দরখাস্ত লাগে। এই প্রসেসগুলো তার মধ্যে বললাম আমাদের প্রত্যেকটা ব্যাংক থেকে গিয়ে স্টেটমেন্ট জোগাড় করা, বিদেশে এগুলো অটোমেটিক্যালি কিন্তু চলে আসতো। ইট ইজ আ ভেরি কাম্বারসাম প্রসেস। এটা সহজীকরণ করা খুব জরুরি, এবং কারো ট্যাক্স ফাইল করার জন্য 1 থেকে 2 ঘন্টার বেশি কিন্তু লাগা উচিত না, ইফ দে হ্যাভ নো মেজর সোর্সেস অফ ইনকাম এক্সেপ্ট ফর দেয়ার মেইন প্রফেশন। কিন্তু বাস্তবতা হলো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট।
ধন্যবাদ জনাব শাহ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রাজস্ব আদায় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আমিনুর রহমান এবং বিআইডিসি এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে 18 লাখ লোকের বাংলাদেশে টিন আছে, টিআইএন আছে আর কি। 16 কোটি দেশের মানুষের যদি, তার মানে আমরা বলতে পারছি যে মাত্র 18 লাখ মানুষ ট্যাক্স নেটের আওতায় বা ট্যাক্স দেয় এরকম আছেন। সবাই যারা টিন দেন তাদের সবাই ট্যাক্স দেয় কথা নাই। আসলে এই সংখ্যাটা আপনার মতে কত হওয়া উচিত, এবং সরকার কি বা এনবিআর কি এই বিষয়ে কোনো প্রতি বছর বছর টার্গেট নেবে কিনা যে এই বছর আমার 18 লাখ টিন আছে, এটাকে আমি 25 লাখ করতে চাই, নেক্সট ইয়ার আমাকে 30 লাখ করতে চাই, এই জাতীয় কোনো প্ল্যান থাকা উচিত কিনা? আসলে হ্যাঁ, থাকা তো উচিত, এবং আমার যতদূর মনে হয় যে এনবিআর এর একটা প্রোগ্রাম যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত রেখে 50 লাখ টাকা 50 লাখ পর্যন্ত করদাতার সংখ্যা উন্নীত করার 2021 সালের মধ্যে এরকম একটা পরিকল্পনা আছে বলে আমি শুনেছি। আচ্ছা, তো সেইটার জন্য যেটা করার দরকার সেটা হলো যে করদাতাদের আয় সংক্রান্ত যে সব জায়গায় তথ্য আছে সেই তথ্যগুলোর একটা ডাটা ব্যাংক এনবিআর এর গড়ে তোলা দরকার। এবং সেটা কিভাবে সম্ভব? যেমন আমার ধারণা যে যারা ট্যাক্স দিচ্ছেন বা যাদের টিআইএন আছে তারা অধিকাংশই স্যালারিড ইনকাম করা মানুষ, যারা চাকরি বাকরি করেন। তার এর বাইরে যেটা আছে, যারা ইনফর্মাল অনেক ব্যবসা করছেন, বিজনেস করছেন, বা অনেক পেশাজীবী আছেন যারা স্যালারিড না, উকিলদের ইনকামের কথা বলা হয়, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের কথা বলা হয়, সেগুলো কি কিভাবে আসলে ট্যাক্স আওতায়? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন বিয়েতে যদিও এই 18,50,000 ভিতরে স্যালারিড হলো 4.5 লাখ মতো, আর বাদ বাকি হলো অন্যরা। আচ্ছা, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপনার তথ্য আছে, যেমন আপনি পৌরসভা থেকে বা সিটি কর্পোরেশন থেকে আপনি ট্রেড লাইসেন্স কারা কারা নিয়েছেন সেই তথ্যটা পেতে পারেন। আচ্ছা, তারপরে বিএমডিসি যারা আছে, যারা ডাক্তারদের রেজিস্ট্রেশন দেন, সেখানে যারা ডাক্তার আছেন তাদের কাছ থেকে কারা কারা ডাক্তার আছেন তাদের তথ্য পেতে পারেন। বার কাউন্সিল থেকে কারা কারা রেজিস্টার্ড লয়ার সেসব তথ্য পেতে পারেন। এই সব বিভিন্ন জায়গা থেকে, বা যদি আপনি এখন একটা ধরা হচ্ছে যে বাড়িঘরের মালিক কারা, তো সেই সবের তথ্য ধরেন রাজুকের কাছে আছে, অথবা যদি পৌরসভার থেকে যদি এটা অনুমোদন, যারা রাজুকের বাইরে আছেন তাদের পৌরসভার থেকে নকশা অনুমোদনের ব্যাপার আছে। তো সেই সব জায়গার থেকে তথ্য সংগ্রহ করে তারপরে এইগুলো ধাপে ধাপে এগিয়ে যাওয়া দরকার। এবং এই তথ্য যাদের কাছ থেকে এই তথ্যগুলো পাওয়া, তারপরে তাদের কাছ থেকে দেখা যায় করের আওতায় বা তারা রেজিস্ট্রিভুক্ত টিআইএন তাদের আছে কিনা, না থাকলে তাদের করের আওতার জন্য এখন করদাতারা যদি বুঝতে পারেন যে তাদের কাছে তাদেরকে ধরার জন্য প্রয়োজনীয় তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আছে, তাহলে কিন্তু তারা দেওয়ার ব্যাপারে সতর্ক হয়ে যাবে, সতর্ক হবেন। হ্যাঁ, কিন্তু সেই যাওয়ার মতো অবস্থানের প্রোগ্রামটা এখনো পুরোপুরি বাস্তবায়নে সম্ভব হয়নি। জনাব শাহ, কেন সম্ভব হয় না এই ধরনের বেশি মানুষ ট্যাক্সে আওতা আনা? সরকারের বা এনবিআর এর সমস্যার কথা, ভয় কোথায়? আরেকটা জিনিস ছিল যে লোকগুলোকে যেখানে ট্যাক্স আমরা বলছি খুব কম লোক মানুষ ট্যাক্স দেয় যে দেশে, আবার সে একই দেশ থেকে সুইস ব্যাংকে এক বছরে প্রায় 36% অর্থ বেশি চলে গেছে, অর্থাৎ এই টাকা তো বাংলাদেশি টাকা। তো বড় অঙ্কের যারা ট্যাক্স দাতা, সেখানে কি আমরা সত্যিকার অর্থে আসলে ট্যাক্স উদ্ধার করতে পারছি না? এখানে আমার দুইটা জিনিস বলতে হবে। একটা অংশ হয়তো এই যে সুইস ব্যাংকে যে টাকাটা বেড়েছে এবং আগেও প্রচুর পরিমাণ টাকা গচ্ছিত হচ্ছিল, তার একটা অংশ আমি যদি ধরে নেই ব্যবসায়ীদের যাচ্ছে, সেটা তাদের লিগ্যাল ইনকাম। আরেকটা কিন্তু আমাদের ধরতে হবে ইললিগাল ইনকাম। আনফর্চুনেটলি আমাদের দেশে কারাপশন ইজ ভেরি হাই, বিউরোক্রেসিতে কারাপশনের এক্সিস্টেন্স আছে বলে সেটাও কিন্তু বিদেশে পাচার হয়। এবং এরকম আপনাদের একটা অনুষ্ঠানে বোধহয় 2-1 বছর আগে আমি এরকম এক্সাম্পল দিয়েছিলাম। I know of incidences where people are having money sent to their children who are abroad, and the children are sending the money back as so-called remittances. Remittances source নিয়ে কিন্তু প্রশ্ন আসে না। সো এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস হয়। তো কি হচ্ছে, একটা মানুষ ঘুষ খাচ্ছে, সেই টাকাটা বাইরে পেমেন্টের ব্যবস্থা হচ্ছে, সেই টাকাটা আরেকজনের মাধ্যমে বিদেশ থেকে ফেরত আসছে। There is no question asked about the source of income in the case of remittances. অথচ টাকাটা কিন্তু অবৈধ উপায়ে অর্জিত, এবং দ্যাট মানে আপনার
মানে কারাপশনের টাকা তো ট্যাক্স করার কোনো মানে স্কোপ উনি আমার থেকে ভালো জানবেন, কি স্কোপ আছে আমি অন্তত জানি না, আমার জানার প্রয়োজন হয়নি ফরচুনেটলি, কিন্তু আমিও জানি না। এবং বাস্তবতা হলো আমাদের দেশে আনফরচুনেটলি অনেক ক্ষেত্রেই দেখা যায় ট্যাক্স সিস্টেম ইজ রিগ্রেসিভ নট প্রোগ্রেসিভ। যারা লোয়ার ইনকাম স্ট্যাটাসে আছে তাদেরকে যেরকম ট্যাক্স করা হয়, হ্যাঁ হয়তো অনেক বেশি মানুষকে ট্যাক্স করা যাবে কিন্তু অল্প পরিমাণে, কিন্তু যারা বড় ট্যাক্স পেয়ার তারা কিন্তু ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছেন, এটি হলো বাস্তবতা। এবং আপনি যদি আপনি বিভিন্ন দেশে আপনি আমাদের যে দেখেন প্রচুর মানুষজন মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামে যাচ্ছে, পাসপোর্টেই কিন্তু এটার প্রমাণ আসছে। এয়ারপোর্টে যদি এরকম ধরার চেষ্টা করা হয়, আমি বলছি না মানুষের হ্যারাসমেন্ট বাড়ানো উচিত, কিন্তু যদি এইভাবে একটু চেক করা হয় যে ভাই এই লোকটা কত ট্যাক্স দিল, এই মানুষটা যে মালয়েশিয়া মাই সেকেন্ড হোমের ভিসা নিয়ে বসে আছে 10 বছরের ভিসা, সে কি ট্যাক্স দিচ্ছে, অথচ সে নিশ্চয়ই ওখানে 5-10 কোটি টাকা পাচার করে ইনভেস্ট করেছেন আর কি। ধন্যবাদ জনাব আমিনুর রহমান। আপনার কি মনে হয় যে যারা আমাদের বড় ট্যাক্স দাতা রয়েছেন সেখান থেকে আমরা যথেষ্ট বা ন্যায্য ট্যাক্স পাচ্ছি না, তারা কি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন? হ্যাঁ, আমার বিশ্বাস তাই। তো প্রথমত হলো এর আগে কারণ অনুসন্ধান করতে হবে। এক হলো যেটা বললেন যে 36% বেড়েছে টাকা পাচারের পরিমাণ। তার পাশাপাশি আমি বলতে চাই যে অর্থ বিভাগ তার ওয়েবসাইটে বাংলাদেশের ব্ল্যাক ইকোনমির পরিমাণ সম্পর্কিত একটা স্টাডি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে 3টা ইকোনমেট্রিক্স মডেলের মাধ্যমে ওনারা দেখেছেন যে এটা 40 থেকে 80% আমাদের জিডিপির ব্ল্যাক মানির পরিমাণ। এই পরিমাণগুলো তো সব ট্যাক্সের আওতার বাইরের থেকে যাচ্ছে। তো আপনি 40 বা 80% যেটা যদি ব্ল্যাক মানি থাকে, এই ব্ল্যাক মানি কি শুধু আনট্যাক্সড মানি নাকি অবৈধ উপায়ে অর্জিত মানি? দুই রকমই আছে। আচ্ছা, দুই রকমই আছে। তো যেটা অবৈধ সেটা উনি ঠিকই বলেছেন যে অবৈধ টাকার উপরে ট্যাক্স হয় সেটা ইনডাইরেক্টলি। কিরকম যে আমি অবৈধ টাকাটা যদি ব্যাংকে রাখি, ব্যাংক যখন ইন্টারেস্ট দিবে তখন ওইখান থেকে অ্যাড সোর্সে কিছু ট্যাক্স হয়তো পাওয়া যায়। তো এই যে আপনার বড় বড় যে এই যে ব্ল্যাক মানি যেগুলো হচ্ছে কার কাছে জমা হচ্ছে, কোথায় যাচ্ছে, সেটা তো তথ্য কারো কাছেই আমি দেখছি না। তো তাহলে সেইগুলোকে করার কিভাবে করবেন তার তো কোনো মেকানিজম দেখা যাচ্ছে না। এবং এই যে টাকা আয় হচ্ছে তারা তো ওই ক্ষুদ্র লোকজনদের এই বড় পরিমাণে আয়ত্ত করার সামর্থ্য নেই। এটা নিশ্চয়ই বড় বড় যারা বেশি আয় করেন তাদেরই আয় যেটা করকে কোনোভাবে এড়িয়ে গেছে এবং করের মেকানিজমের বাইরে রয়ে গেছে বলে এটা পাচার করা সম্ভব হয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে যে তাহলে এইগুলো কি উৎস থেকে অর্জিত হচ্ছে, কোথার থেকে অর্জিত হচ্ছে, এবং সেইগুলোকে এক হলো অবৈধকে তো আমরা এনকারেজ করব না, অবৈধ উৎস। তো অবৈধ উৎসকে সীমিত আকারে রাখা, যতটা না করতে একেবারে না করতে পারলে সবচেয়ে ভালো, অন্তত সীমিত রাখা। জনাব আমিনুর রহমান, আমাদেরকে আজকে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলি আপনাকেও ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।